রাজনীতিকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নীতি। রাজনীতি সমাজবিজ্ঞান হলেও বর্তমান রাজনীতি যেন পরিণত হয়েছে হিসাব নিকাশের খেলায়। যোগ বিয়োগের সমীকরণ করেই রাজনীতির কৌশল নির্ধারণ করা হয়ে থাকে। রাজনীতি এখন গণিতের চেয়েও জটিল হয়ে উঠেছে। বর্তমান সময়ের প্লাস মাইনাসের এই রাজনীতি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্র নেতা। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতি কি প্লাস মাইনাসের গোলক ধাঁধায় আটকে আছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। রাজনীতি আসলে এটি একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি হচ্ছে বহতা নদীর মতো। এই নদীটা কখনো স্বচ্ছ টেমস নদীর মতো হয়, আবার কখনো আমাদের শহরের পাশের বুড়িগঙ্গা নদীর মতো দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে তার আশপাশে কেউ থাকতে পারে না। রাজনীতিটা কে করছে এটি ইম্পর্ট্যান্ট, তার মতাদর্শটা কি এটাও ইম্পর্ট্যান্ট। রাজনীতির সবার টার্গেট থাকে, ফোকাস পিপল থাকে, সাধারণ মানুষ হওয়ারই কথা সেটা। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে রাজনীতিটা স্পেসিফিক কতগুলো মানুষেরকে লক্ষ্য করে করা হয়। আমাদের দেশে দীর্ঘ রাজনৈতিক ব্যবস্থায় আমাদের এটার ব্যত্যয় ঘটেছে। কখনো 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 রাজনীতি চলে গেছে ধনীদের হাতে এবং রাজনীতিবিদরা কোণঠাসা হয়েছেন। এবং এই কোণঠাসা করার পেছনে আমাদের যেমনিভাবে দেশীয় কতগুলো ঘটনা এখানে কাজ করেছে, আবার কতগুলো আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির নানা রকমের মারপ্যাচ এখানে কাজ করেছে। আমাদের পার্লামেন্ট বাংলাদেশের স্বাধীনতার পর অনেকগুলো পরিবর্তনের ঘটনা ঘটেছে। আমাদের যে পার্লামেন্টারি পলিটিক্স, এই পলিটিক্সে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন এদেশের ছাত্র আন্দোলন থেকে নির্বাচিত ছাত্র নেতারা। কখনো কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রমিক আন্দোলন থেকে আসা শ্রমিক নেতৃত্ব। আপনি 70, 80, 90-এর দশকে বাংলাদেশের রাজনীতিতে যারা সব থেকে আলোচিত, আপনি দেখবেন এদের পেছনের ইতিহাসটা যদি দেখেন, কেউ কৃষক রাজনীতি করে এসেছেন, কেউ শ্রমিক রাজনীতি করে এসেছেন, কেউ ছাত্র রাজনীতি করে এসেছেন। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিটা চলে গেছে ধনীর হাতে, বাংলাদেশের রাজনীতিটা চলে গেছে হোন্ডা গুন্ডার হাতে। নমিনেশন এটা একেবারেই সোনার হরিণ। যে আর্থিকভাবে স্বাবলম্বী সে নমিনেশন কিনে নিচ্ছে এবং এর ভেতর থেকে প্রকৃত রাজনীতিবিদ যারা, তারা পেছনে চলে গেছে। বাংলাদেশের 90 সালে যে পরিবর্তনটা এসেছিল, এই পরিবর্তনের স্বপ্ন ছিল যে একটা ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হবে এবং তার জন্য এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ 9 বছর লড়াই করেছে। কিন্তু এরশাদ বিরোধী সেই যে আন্দোলনে সব থেকে সামনের কাতারে ছিল যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের আকাঙ্ক্ষা তার পরবর্তীকালে বাস্তবায়িত হয়নি। এখানে কৃষকের বুকে গুলি চলেছে, শ্রমিকের বুকে গুলি চলেছে, আবার তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং লড়াই করে মানুষ জিতেছে। বাংলাদেশের কোনো রাজনীতিতে এইভাবে কিছুদিন পর পর মানুষের রক্তদানের ঘটনা পৃথিবীর অনেক জায়গায় আপনি খুঁজে পাবেন না। কিন্তু আমাদের সেই বিজয়গুলোকে আমরা ধরে রাখতে পারিনি কেন? ধরে রাখতে পারিনি এই কারণে, এই যে বিজয়ের যে মালিকানা, এই মালিকানা চলে গেছে বড় লোকের হাতে, এই মালিকানা চলে গেছে টাকাওয়ালাদের হাতে। এবং যারা একসময় ব্যবসা করতেন, একজন ব্যবসায়ী রাজনীতিবিদ হবেন এটা দোষের কিছু না, একজন ব্যবসায়ী রাজনীতি করবেন এটা অপরাধের কিছু না। কিন্তু যখন একজন ব্যবসায়ীর হাতে রাজনীতি যাওয়ার পর তার ফোকাসড হয় যে তিনি এই পরিচয়টাকে ব্যবহার করে তার ব্যবসাকে বিস্তৃত করবেন, সমস্যা হয়ে যায় তখন। এবং সেই কারণে আমরা দেখেছি যে পার্লামেন্টে যখন ট্যাক্স ফ্রি গাড়ির কথা আসে, পার্লামেন্টে যখন ঢাকায় প্লট দেওয়ার কথা আসে, তখন সংসদ সদস্যরা তাদের মধ্যে মতাদর্শিক যত বিরোধ থাকুক না কেন, তাদের মধ্যে রাজনৈতিক যত দ্বন্দ্ব থাকুক না কেন, সবাই একসাথে টেবিল চাপড়ে সরকারের সেই প্রস্তাবনাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কারণটা কি? কারণটা হলো তারা রাজনীতির জায়গাটা ব্যবসার জায়গায় চলে গেছে, বিনিয়োগ। আপনি এই সময়কালে বাংলাদেশের সব থেকে লাভজনক ব্যবসার নাম হচ্ছে রাজনীতি ব্যবসা, যেটা আমরা গত
দেড় দশক তার আগে রাজনীতি আসলে কিভাবে ব্যবসায় পরিণত হলো? রাজনীতিতে তাহলে বর্তমান সময়ে আদর্শ কি গৌণ? আমাদের বাজার অর্থনীতি রাজনীতিকে গৌণ করে ফেলেছে। কিভাবে ব্যবসায় পরিণত হলো? আপনি 20 কোটি টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি করলেন, 1 বছরে এটি উৎপাদনে যাওয়ার পর যখন আপনি দেখবেন যে 20 কোটি টাকায় 1 বছরে ফিডব্যাকটা, লাভের মাত্রাটা খুবই কম, কিন্তু আপনি 20 কোটি টাকা খরচ করে কোনো একটা পৌরসভার মেয়র হন, আপনি দেখবেন 1 বছরে আপনার কয়েক কোটি টাকা এখান থেকে ফিডব্যাক আসলো, লাভ আসলো। রাজনীতি আসলে কিভাবে টাকা বানানোর মেশিন? টাকা বানানোর জায়গাটা হচ্ছে আপনার যখন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি যখন বিস্তৃত হয়। আমাদের এখানের এর আগের যে পার্লামেন্টটা ছিল, সেই পার্লামেন্টে 3 জন মানুষ পুরো বাংলাদেশের রোডস হাইওয়ের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো 3 জনের হাতে ছিল। 90% বেশি কাজ তারা করতেন, তাদের হাতে ছিল। কেন? কারণ হচ্ছে যে তারা এর ভেতর থেকে তারা যে কাজটি করতে পারতেন সেটি হচ্ছে যে তার এই পদ পদবীকে ব্যবহার করে তিনি নানা জায়গায় প্রভাব বিস্তার করতেন। তার কাজটা সচিবালয়ে, তিনি সারাদিন সচিবালয়ে পড়ে থাকেন, তিনি ডিও লেটার দেন টাকার বিনিময়ে, তিনি যে বিনিয়োগটা করেন এই বিনিয়োগটাকে নিরাপদ রাখার জন্য সরকারের যে সমস্ত প্রসিডিওরগুলো আছে এইগুলো মেনটেন করার ক্ষেত্রে তার কোনো ধরনের বেগ পেতে হয় না। তাহলে শরীফুজ্জামান শরীফ, বর্তমান রাজনীতি কি তাহলে নিয়ন্ত্রণটা অলিগার্কদের হাতে চলে যাচ্ছে? সাধারণ মানুষের রাজনীতি করার সুযোগ কতটুকু? সাধারণ মানুষ রাজনীতির সাথে যুক্ত হচ্ছে, সাধারণ মানুষ নেই তা বলবো না। এই গত কয়েকদিন আগে সিপিবির কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, সেখানে একজন আদিবাসী নারী তিনি কেন্দ্রীয় নেতা নির্বাচিত হয়েছেন, চা শ্রমিকের প্রতিনিধি সেখানে আছেন, এটা এক ধরনের রাজনীতি। রিক্সাওয়ালার প্রতিনিধি সেখানে আছেন, এটা এক ধরনের রাজনীতি। কেন? কারণ হচ্ছে যারা এই রাজনীতিটাকে ওন করেন তারা, তাদের ফোকাস পিপলটা হচ্ছে শহরের গরিব মানুষ, মধ্যবিত্ত, বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তা সম্প্রদায়, এই জায়গাটা। কিন্তু আপনি যখন আপনার ফোকাস পিপলটা যখন ওই যে ব্যবসায়ীরা হয়ে যাবে, আপনি খেয়াল করেছেন যে ঢাকা শহরের ধানমন্ডি আওয়ামী লীগের রাজনীতির জন্য খুবই সেন্সিটিভ একটা জায়গা, কারণ ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের বাড়ি ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে আপনি কি গত 10 বছর আগে, 15 বছর আগে রাজনীতিতে ফেরদৌস নামে কোনো ব্যক্তির নাম শুনেছেন? না, আমরা তাকে সিনেমা জগতে দেখতাম। হঠাৎ করে তিনি কিভাবে যেন এমপি হয়ে গেলেন। লালবাগে হাজি সেলিম, তার ছেলে কিভাবে যেন এমপি হয়ে গেলেন, কেউ জানতো না। এই ঘটনাগুলো সমস্ত দলেই, অন্য দলগুলোতেও ছিল না তা না, তারা এসেছেন। অর্থাৎ তিনি যখন তার টাকাটা এখানে ইনভেস্ট করেছেন, তিনি যখন দেখেছেন যে এর ভেতর থেকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার থেকে এমপি হওয়াটা লাভজনক, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার থেকে এই জায়গাটা। এবং আমাদের এখানে এমন অবস্থাটা দাঁড়িয়েছিল, বিজিএম এর প্রত্যেকটা এক্স প্রেসিডেন্ট, একজন করে যদি নাম বলি, অনেকের নাম বলা যায়, তারা বিজিএম এর থেকে বিদায় নেওয়ার পর তারা এমপি হয়ে যেতেন, পার্লামেন্ট মেম্বার হয়ে যেতেন। কিন্তু রাজনীতিকে কলুষিত করার দায় কি রাজনৈতিক দলগুলো এড়াতে পারে? মোটেই না। রাজনৈতিক দলগুলো যেমন এড়াতে পারে না, আবার আমাদের দেশের মানুষের, ভোটারদের, তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের এখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগটা ছিল না এটি আপনি বলবেন, তো যখন সুযোগটা ছিল তখন কি মানুষ সেই সুযোগটাকে গ্রহণ করেছে? না। আমাদের রাজনীতি, একজন সাধারণ মানুষ তিনি ফলো করবেন একজন নেতাকে, তিনি ফলো করবেন একজন পলিটিশিয়ানকে। তিনি যখন দেখছেন যে আমার পলিটিক্সে আমি সারা জীবন রাজনীতি করলাম, একজন নিষ্ঠাবান কর্মী। এই যে গত কয়েকদিন আগে আমি ছাত্রলীগের সেক্রেটারি অজয়কর খোকন, তিনি গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগ করতেন, আমাদের সমসাময়িক ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে তার কোনো জায়গা ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ বিপদে পড়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন। জায়গা ছিল না কেন? তার যে আসনটা, ওই আসনটা চলে গিয়েছিল একজন ব্যবসায়ীর হাতে, জুতার ব্যবসায়ী, নামকরা ব্যবসায়ী আফজাল শু, তার হাতে। আমাদের সাথে দেখা হলে কষ্ট প্রকাশ করতেন যে ছাত্রলীগের মতন সংগঠনের সেক্রেটারি হলাম, জায়গা নেই। অর্থাৎ এই ঘটনাগুলো শুধুমাত্র একটা ঘটনা আমি বলছি না, এই ধরনের অসংখ্য ঘটনা আছে। এই সময়কালে আলোচিত নেতা ফজলুর রহমান, বিএনপির নেতা, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ছাত্রলীগ করতে পারেননি কেন? আওয়ামী লীগের গোষ্ঠীদ্বন্দ্ব, আওয়ামী লীগের যে রাজতন্ত্র, এই রাজতন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছেন। তার কিশোরগঞ্জে এক ভদ্রলোক,
তিনি 7 দশকের এমপি, 6 দশকের এমপি, তিনি যখন তার থেকে আরও প্রমোশন পেলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট, তারপরে তার ছেলেকে ওই জায়গাটায় ওই আসনটা আবার দিয়ে দিলেন। কিন্তু ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট ফজলুর রহমান তাকে উপজেলা চেয়ারম্যান হওয়ার মতন সুযোগ তাকে তার দল দেয়নি। তো এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো ঘটার কারণে আমাদের যে গণ অভ্যুত্থানটা আপনি খেয়াল করে দেখবেন, গণ অভ্যুত্থানের ভেতর থেকে আমরা যে পরিবর্তনের প্রত্যাশাটা করেছিলাম সেই প্রত্যাশাটা কি পূরণ হচ্ছে? আমি দেখছি না। আমাদের এখানে যদি জিজ্ঞেস করি 1 বছরে রাজনীতিতে সংস্কারের জায়গা কোথাও কোথাও আমরা সুযোগটাকে কাজে লাগাতে কেন পারলাম না? সদিচ্ছার ঘাটতি। সদিচ্ছার ঘাটতি আছে, যেমন একই সাথে আপনি কোন ক্লাসে রিপ্রেজেন্ট করছেন। একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, আপনি খেয়াল করে দেখবেন, আপনি রিক্সার থেকে নামার পর আপনি 100 টাকা ভাঙাতে পারছেন না। আপনি যার কাছে জিজ্ঞেস করছেন বলছে যে না নেই, কিন্তু টাকাটা যখন রিক্সাওয়ালা তার হাতে নিয়ে আর একজন রিক্সাওয়ালার কাছে যাচ্ছেন, ওই রিক্সাওয়ালাটা কিন্তু কিছুটা সহযোগিতা করার জায়গা থেকে ওই টাকাটা ভাঙতি করে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে ওর যে ক্লাস তার প্রতি তার একটা দরদ আছে। তো একজন গার্মেন্টসের মালিক তিনি যখন এমপি হন, তার প্রথম টার্গেটটা থাকে তিনি তার কমিউনিটির জন্য কোন কোন জায়গায় সুবিধাটা নেবেন। আমি মানুষের কথা যেটা বলছি, বাংলাদেশের সৎ মানুষের রাজনীতিতে আসার যে অবস্থাটা ক্রমশই সংকুচিত হচ্ছে, এর পেছনে এই যে বৃত্তের যে রাজনীতি, এর যেমন ভূমিকা আছে, রাজনীতিবিদদের ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, আবার কখনো কখনো সাধারণ মানুষের ভূমিকা আছে। নির্মল সেন সাংবাদিক ছিলেন, বাংলাদেশের খুবই নমস্য একজন সাংবাদিক, সারা জীবন রাজনীতি করেছেন, চিরকুমার ছিলেন, ছাত্র জীবনে অসংখ্যবার জেল খেটেছেন। মৃত্যুর পরে নির্মল সেন তার মৃত দেহটাকে ঢাকা মেডিকেল কলেজে দিয়ে গেছেন গবেষণার জন্য। আর গোপালগঞ্জে তার পৈতৃক বাড়ি ছিল, সেই বাড়িটা তিনি একটা গার্লস কলেজকে দিয়ে গেছেন। সেই নির্মল সেন ঢাকা 10 আসনে 1996 সালে প্রার্থী হয়েছিলেন। সেই সময়ে বাংলাদেশের সবথেকে শিক্ষিত ভোটারদের বসবাস ছিল ঢাকা 10-এ। কেন? এই এলাকাটা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, তার পাশে যে বেইলি রোড, এই জায়গাগুলোর ভোটাররা ছিল এই আসনের। নির্মল সেন ভোট পেয়েছিলেন 565টা। কারণ নির্মল সেনকে মনে করেছে যে একে ভোট দিয়ে কি লাভ হবে, ভোটটা আমার নষ্ট হয়ে যাবে। তারা ভোট দিলেন কাকে? তারা যাকে ভোট দিলেন তার নাম ডাক্তার ইকবাল। পরবর্তীকালে বাংলাদেশের শেয়ার মার্কেট লুণ্ঠনের সাথে যে নামগুলো এসেছিল তার মধ্যে ডাক্তার ইকবালের নাম ছিল। তাহলে কি জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতার অভাব দেখেন? জনগণের মধ্যে প্রথমত আপনি দৃশ্যমান শক্তি, আমরা ভক্তিবাদের পূজারী, আমরা ভক্তি করি। যিনি নির্বাচনের সময় একবারে দামি গাড়ি নিয়ে আসছেন, আমার মনে হয় যে এই ভদ্রলোকই আমাদের জনপ্রতিনিধি হওয়ার সবথেকে যোগ্য ব্যক্তি। কেন? আপনার পলিটিক্যাল যে কালচার, আপনার এখানে পলিটিক্যাল যে সাইকোলজি, যে ফিলসফি আপনি বিল্ড আপ করেছেন, এই বিল্ড আপ করার ভেতর থেকে আপনি বারবার তাকে মেসেজ দিচ্ছেন যে একজন এমপি হবেন তিনি যার বৈঠকখানাটা অনেক বড়, একজন এমপি হবেন তিনি যিনি ওই দামি কয়েক কোটি টাকার দামের গাড়িতে আসেন, যিনি এমপি না হলেও তিনি কাপড় চোপড় ঈদের সময় ইত্যাদি ইত্যাদি বিতরণ করতে পারবেন। এবং আমাদের এই যে রাজনৈতিক শিক্ষার অভাবে, সচেতনতার অভাবে, কখনো কখনো সুবিধাবাদিতার প্রবণতার কারণে আমরা 3টি জায়গায় ভালো মানুষ খুঁজি। কখন জানেন? মেয়ের বিয়ে যখন দিব তখন একটা ভালো ছেলে খুঁজি, যখন বাড়ি ভাড়াটা দিব, দোকান ভাড়া দিব, তখন একটা ভালো মানুষ খুঁজি, আর যখন লজিং মাস্টার রাখবো, টিউটর রাখবো, তখন ভালো মানুষ খুঁজি। আর বাকি সময়টা পাড়ার ইমাম সাহেব যদি নির্বাচন করতে চায়, কানে কানে গিয়ে বলি হুজুর এই কাজটা আপনার না, আপনার ইলেকশন করার দরকার নেই, আপনি আজান দিবেন আর নামাজ পড়বেন। এই সচেতনতার জায়গা যদি পরিবর্তন না হয়, আমাদের প্রতিবেশী ভারত, সেখানে আন্না হাজারে যে অনশনে বসেছিলেন, সেখানে ওই যে ঝাড়ু মার্কা নিয়ে নির্বাচনে যিনি এলেন, ঢাকা শহরে বাংলাদেশে কেউ যদি ঝাড়ু মার্কা নিয়ে নির্বাচনে আসতো, আমরা তাকে পাগল বলে তাড়া করতাম। কিন্তু তার ভোটাররা 2টো রাজ্যে, দিল্লি সহ 2টো রাজ্যে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন। অর্থাৎ ভোটারদের এডুকেশনটা, ভোটারদের সচেতনতা, এটা খুবই জরুরি। এবং একটা দেশে আপনি ডেমোক্রেসিকে যদি সাস্টেনেবল করতে হয়, গণতন্ত্রকে যদি টেকসই করতে হয়, আপনার ইনস্টিটিউশনগুলো যদি বিল্ড আপ করতে হয়, তাহলে
ভোটারদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। রাজা এবং প্রজা উভয়ের সহযোগিতায় একটা বাসযোগ্য সমাজ গড়ে ওঠে, রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু রাজার ভূমিকাটা ট্রেনের ইঞ্জিনের মতন, ইঞ্জিনও যেমন থাকে বগিও থাকে, ইঞ্জিন ছাড়া বগির কোনো দাম নেই, বগিগুলোকে ইঞ্জিন টেনে নিয়ে যায়। আমাদের যে রাজনীতিবিদরা যারা এই রাজনীতিটা নির্মাণ করেন, যারা আমার সামনে মডেল হিসাবে আসেন, তাদেরকে এই মানুষগুলোকে ওই সেন্সটা, ওই শিক্ষাটা তাদের মধ্যে দিতে হবে যে আমাদের পার্লামেন্টে একজন চা শ্রমিকের আসারও যোগ্যতা আছে। বাংলাদেশের কিন্তু বাস্তবতা কি আছে শরীফুজ্জামান শরীফ? আমরা যদি রাজনীতি কিংবা নির্বাচনের কথা তুলে ধরি, বর্তমান সময়ে বলা হয় যে রাজনীতি এবং নির্বাচন ভীষণ ব্যয়বহুল হয়ে উঠেছে। তাহলে আসলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কার হাতে তুলে দেব? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতির পর ফিরছি। তো সুদীপ সরপতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আপনি বলছিলেন একজন চা শ্রমিকেরও আসলে পার্লামেন্টে যাবার সুযোগ থাকা উচিত, কিন্তু বর্তমান বাস্তবতা কি বলে? একজন চা শ্রমিক চাইলেও কি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে? আমরা দেখছি নির্বাচন এবং রাজনীতি যেভাবে ব্যয়বহুল হয়ে উঠছে। ধন্যবাদ। আমাদের প্রত্যাশার জায়গাটা সেটা ছিল। এই কারণে বাংলাদেশের মানুষ একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সীমাহীন ত্যাগ স্বীকার করেছে, তার ভেতর থেকে আপনি একটা নতুন যাত্রা শুরু করবেন। কিন্তু আমি গত এক বছরে সরকারের যে পদক্ষেপগুলো আমি দেখছি, তার মধ্যে ওই প্রত্যাশার জায়গাটা আমি দেখছি না। আমি দেখতে পাচ্ছি যে আগের যে অবস্থাটা ছিল, নির্বাচনকে কালো টাকার মালিকদের হাতে তুলে দেওয়া, নির্বাচনকে ধনীদের হাতে তুলে দেওয়া, এবারও যেখানে নির্বাচনে জামানত সহ ব্যয়ভার কমানোর দাবিটা উঠছে, সেখানে আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন সেই দাবিটা বাড়িয়ে দিয়েছে। তার অর্থ হলো যে তারাও মেসেজটা দিতে চায় যে নির্বাচনটা এটা গরিবদের জন্য না, এটা হলো ধনীদের জন্য। গভর্নমেন্টের পদক্ষেপগুলোর কথা আমি বলছি 24 জুলাই মাসের 2 তারিখে, অর্থাৎ 2024 সালের 2রা জুলাই। আপনি পত্রপত্রিকাগুলো যদি দেখেন, সেই সময়ে একটা নিউজ এসেছিল যে সরকার 4টা প্রতিষ্ঠানের 6,497 কোটি টাকার ট্যাক্স মাফ করে দিচ্ছে, এবং তার মধ্যে এস আলম গ্রুপেরই 2,500 কোটি টাকা। তাহলে গভর্নমেন্ট এই কাজটা কেন করলো? ওই সময়ে আপনি অনেক কৃষক তার যে 5,000 10,000 টাকার কৃষি ঋণ, এই কৃষি ঋণটা সরকার মৌকুব করে না। বড় ফ্যাক্টরিগুলো কেন করে? কারণ হলো যে এরা নির্বাচনী ফান্ডে টাকা দেয়। এদের মধ্যে একটা নেক্সাস আছে, এদের মধ্যে একটা অসম সংযোগ আছে, আতাত আছে, পরস্পরকে সহযোগিতা করে রাজনৈতিক দলগুলোকে। এই দলগুলো যেভাবে টাকা দেয়, এই সময়কালে আমরা অনেকগুলো শিল্প গ্রুপের নাম শুনছি, আবার কোনো রাজনৈতিক দলের একেবারে বিলাসবহুল কার্যক্রম কর্মসূচি পালন করতে দেখছি। ছাত্ররা, যে ছাত্রদের 1 বছর আগে তারা হলে থাকতেন, রিকশায় চলাফেরা করতেন, ক্যান্টিনে খেতেন, তারা একটা গণ অভ্যুত্থানের পরে যখন রাজনৈতিক দল গঠন করলেন, তখন তাদের সোনারগাঁ হোটেলে তাদের আয়োজনে একেবারে বিলাসবহুল ইফতারের আয়োজন, তাদের বিলাসবহুল অফিস। তো এই পরিবর্তনটা গত 1 বছরে সাধারণ মানুষের জীবনে কি এসেছে? গত 1 বছর আগে যে মানুষটা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আপনি অনেক পরিবারকে পাবেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে স্বজন মারা গেছেন ঢাকা শহরে, তার লাশটা গ্রামে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া তার ছিল না, ধার করে, স্বজনের কাছ থেকে ধার করে গাড়ি ভাড়াটা দিয়েছেন, লাশ বাড়িতে নিয়ে গেছেন, দাফন করেছেন। তো এই পরিবারগুলোর জীবনে কি কোনো পরিবর্তন এসেছে? দৃশ্যমান। কিন্তু এর বাইরে যারা গণ অভ্যুত্থানে ছিলেন, আজকেও দেখলাম সমন্বয়ক এই পরিচয় দিয়ে যেভাবে চাঁদাবাজি হচ্ছে। অর্থাৎ আমাদের প্রত্যাশার জায়গাটা, আমরা প্রত্যাশা করি, আমরা তার জন্য স্যাক্রিফাইস করি, কিন্তু দিন শেষে যখন হিসাব করতে বসি, তখন আমরা দেখতে পাই ওই যে সাধারণ মানুষ তার জায়গায় আছে। গত 1 বছরে আমরা এই সরকারের কাছে নিশ্চয়ই শেখ হাসিনার যে ধরনের দৃষ্টিভঙ্গিটা ছিল, আমরা সেটি চাইনি। তিনি
তার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়েছেন, এটা শোনার পর তিনি কিছুটা ঠাট্টা করেছিলেন এবং এটি নিয়ে তার কোনো ধরনের কোনো অনুশোচনা ছিল না। আজকে আমরা যাদের পরিবর্তনটা দেখছি, এই পরিবর্তনের ভেতর থেকে আপনি কি দেখেন যে ওই ঘটনাগুলোর জাস্ট রিফ্লেকশন হচ্ছে? এই সরকারের যে ক্রিটিকগুলো আপনি যখন করেন, যখন করবেন, এই যে গত কয়েকদিন আগে জাতিসংঘে তারা যে গেলেন 107 জন মানুষ, 104 জন মানুষ, এটা কি প্রয়োজন ছিল? যখন আমরা এই কথাটা বলছি, আমরা এই প্রশ্নটা করছি, এই টাকাটা কার টাকা? বাংলাদেশের মানুষের টাকা, জনগণের টাকা। কোন জনগণের? ঠিক এই মুহূর্তে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, ঠিক এই মুহূর্তে আপনি যদি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যান, আপনি অসংখ্য মানুষ পাবেন পকেটে প্রেসক্রিপশন নিয়ে মলিন মুখে ঘুরে বেড়াচ্ছেন। তার স্বজন মৃত্যুর যন্ত্রণায় হাসপাতালের বেডে ছটফট করছে, ওই মানুষটা ওষুধ কেনার পয়সা নেই। আর সেখানে আমরা একটা গরিব দেশ, আমরা কেন 104 জন নিয়ে জাতিসংঘে যাব, যেখানে ফ্রান্সের মতো একটা দেশ তার প্রেসিডেন্ট আসে 10 থেকে 12-14 জন নিয়ে? এই গরিবের ঘোড়া রোগের কি প্রয়োজন আছে? এই প্রশ্নটা যখন আপনি করেন, তখন আপনাকে উত্তর দেওয়া হয় শেখ হাসিনা তো 200 জন নিয়ে যেতেন। অর্থাৎ আমি নিজে কোনো উদাহরণ তৈরি করব না, আমি কোনো পরিবর্তন হব না। যখন আমার খারাপ দিকটা আপনি আমার সামনে তুলে ধরবেন, তখন আমি আরেকটা খারাপের সাথে নিজেকে কম্পেয়ার করব। তাহলে শরীফুজ্জামান শরীফ, তাহলে স্বৈরাচারের পতন হলো, স্বৈরাচারের ব্যবস্থার পতন এখনো হয়নি? আপনি যথার্থ বলছেন। ব্যবস্থার কি পরিবর্তন আমি দেখছি? নো, ব্যবস্থার কোনো পরিবর্তন দেখছি না। আজকে গত দুদিন ধরে পাহাড়ে যা হচ্ছে, এটি কি কাঙ্ক্ষিত? গত দুদিন ধরে আরো কতগুলো জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এটি কি কাঙ্ক্ষিত? এবং আপনি দেখছেন এর উপরে ভিত্তি করে যেভাবে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ, খুবই স্পর্শকাতর কতগুলো প্রশ্ন নিয়ে এসেছেন। তো আমি তার কাছে জিজ্ঞেস করি যে আপনি এই তথ্যগুলো যেহেতু জানেন, এটি কখন জানলেন যে এর সাথে ফ্যাসিস্টরা জড়িত, এর সাথে ভারত জড়িত? এটি কি ঘটনা ঘটার পরে জেনেছেন নাকি আগে জেনেছেন? যদি ঘটনা ঘটার আগে জেনে থাকেন, তাহলে আপনি কেন ব্যবস্থা নেননি? কেন 3টি মানুষের জীবন চলে গেল? আর ঘটনা ঘটার পরে যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার কালকে প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় যে হাই কমিশনার আছে, তাকে ডেকে বলা যে আমার কাছে এই তথ্য প্রমাণ আছে, আমার দেশের ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য, খুনাখুনির জন্য আপনারা এখানে ভূমিকা রাখছেন। সরকারকে সেটি করবে, সরকারকে সেটি বলবে। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা অভিযোগ করে দায় মুক্তি পেতে পারে কি? এটি তো আমরা চাইনি, এটি তো হওয়ার কথা না, কিন্তু সেটি তো হচ্ছে। আপনি এর আগের সরকারের সময় যতগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, প্রত্যেকটা ঘটনার দায় দিয়েছে বিএনপি এবং জামাতকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার, তিনি থাকেন ঢাকার এলিফ্যান্ট রোডে, বাটা সিগন্যালে তার বাসা। তার কুমিল্লাতে গাড়িতে বোমা হামলা হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, সেই মামলার আসামি হচ্ছে MK আনোয়ার। 80-র উপরে 90-এর উপরে বয়স, কাঁধে ভর করে তিনি আদালতে হাজির হয়েছেন। পুলিশ বলেছে যে এখান থেকে তিনি অর্ডার দিয়েছেন, সেখানে ইটপাটকেল মারা হয়েছে, সেই কারণে তিনি আসামি। একই ঘটনা আমি দেখছি এখন ওয়াশিংটনে ডিম ছোড়া হয়েছে, এখান থেকে একজনকে গ্রেপ্তার করে আপনি বলছেন যে তিনি আমেরিকায় টাকা পাঠিয়েছেন বিকাশে নাকি ডিম কেনার জন্য, সেই কারণে তাকে গ্রেপ্তার করছি। আমি দেখছি পলিটিশিয়ানরা যাদেরকে আপনি গ্রেপ্তার করেছিলেন লাশ হয়ে বেরিয়ে আসছে জেলখানার থেকে। জেলখানার ভেতরের অনেকগুলো ঘটনা শুনছি যেগুলোর সাথে সেই আয়না ঘরের তুলনা করা যায়, সেই ধরনের ঘটনাগুলো। আমরা রাজনীতিতে কেবলমাত্র ব্যক্তির পরিবর্তন চাইনি, আমরা রাজনীতিতে সংস্কৃতির পরিবর্তন চেয়েছি, রাষ্ট্রের আচরণের পরিবর্তন চেয়েছি। আমি সেই সংস্কৃতির পরিবর্তন দেখছি। কত দূরে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কি অর্জন করলাম আমরা হাজারো শহীদের প্রাণের বিনিময়ে? প্রথমত গণঅভ্যুত্থানের ভেতর থেকে একটা বড় যে জায়গা, 15 বছরের যে জগদ্দল পাথর, সেই পাথরটাকে আমরা অপসারণ করেছি। আমি এই অপসারণের জন্য মোটেও অনুতপ্ত নই এবং আমি মনে করি যে সেটি যথার্থ ছিল, কারণ দেশের মানুষের অল্টারনেটিভ কোনো ওয়ে ছিল না। আপনি এই ধরনের একটা স্বৈরাচারী সরকারকে অপসারণ করার 3টি মাধ্যম আছে। একটা হচ্ছে নির্বাচন, আর একটা হচ্ছে গণঅভ্যুত্থান, আর একটা হচ্ছে সশস্ত্র যুদ্ধ। আপনি নির্বাচনের পথ সে বন্ধ করে দিয়েছে, গণঅভ্যুত্থানের পথ আপনার সামনে খোলা ছিল, আপনি সেটি ব্যবহার করে তাকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু তার ভেতর থেকে যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনের সুফল কি আমি পাচ্ছি?
আমাদের সোসাইটিতে যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনি ঐক্যমত্যের কমিশন বলেন, অন্যান্য জায়গায় বলেন, সবগুলো শহরের ধনী মানুষের বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের ইস্যু। বাজার নিয়ন্ত্রণ নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। এই দেশের গরিব মানুষ আছে। ঢাকা শহরের মোড়ে মোড়ে ট্রাকের পেছনে মানুষের লাইন যে বড় হচ্ছে, মানুষ মাস্ক দিয়ে মুখ ঢেকে, কেউ যাতে তার স্বজন যাকে তাকে চিনতে না পারে, সে তার মর্যাদা রক্ষার জন্য লাইনে দাঁড়াচ্ছে। তার মুখটা আপনি হয়তো দেখছেন না, কিন্তু তার ভেতরে যে ক্ষোভের আগুন জ্বলছে এটিকে আপনি বুঝতে পারেন। এই জায়গাটায় সরকারের কোনো ভূমিকা দেখেন? সরকারের কোনো ভূমিকা নেই। কয়েকদিন আগে আমেরিকার থেকে 200 মানুষকে পা বেঁধে, হাত পা বেঁধে, শিকল বেঁধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আছে? না। আমাদের সরকার প্রতিক্রিয়া জানায় কখন? বিএসএফ যখন সীমান্ত অতিক্রম করে, যথার্থ 100 বার জানানো উচিত। কিন্তু আপনি যখন মিয়ানমারের নাশাকা বাহিনী সীমান্ত থেকে 20 কিলোমিটার ভেতরে চলে আসে, আপনার শরীরে কেন তার উত্তাপ লাগে না? আমেরিকা যখন 200 মানুষকে আইন অমান্য করার কারণে কেবল হাত পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দেয়, আপনার কেন লাগে না? আমার সম্পর্ক কেবল কি ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি তোলার ভেতর থেকে আমি আমার হ্যাডমটা দেখাচ্ছি বাংলাদেশের মানুষকে? আমার সাথে ভালো সম্পর্ক আছে। এই ভালো সম্পর্ককে আমি আমার রাষ্ট্রের জন্য, আমার জনগণের জন্য কি প্রপারলি ব্যবহার করতে পারছি? সেই সম্ভাবনাটা কি কতটুকু আমি কাজে লাগিয়েছি? তবে কি সরকার কূটনৈতিক চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করছে? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। দর্শক জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আসলে আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি, প্লাস মাইনাসের রাজনীতি। বর্তমান সময়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে রাজনীতি এখন গণিতের চেয়েও জটিল হয়ে গিয়েছে এবং যোগ বিয়োগের সমীকরণ করেই রাজনীতির কৌশল নির্ধারণ করে রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো। সেই বাস্তবতায় প্লাস মাইনাসের এই গোলকধাঁধায় বিএনপি কোন ফর্মুলা নিয়ে এগোচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ ছিলাম না, যিনি চালালেন তাকে আমি শুভেচ্ছা জানাই। আর আমি সরি যে আমি লেট করে ফেলেছি। দর্শক শ্রোতাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লাস মাইনাস পলিটিক্যাল সায়েন্স, এটা তো বিজ্ঞান। তো এখানে সমীকরণ অনেকে মনে করে যে এটা খুব কঠিন, কিন্তু রাষ্ট্র এবং বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, এই ব্যাপারে যারা খোঁজখবর রাখে এটা খুবই ইজি। মানে আমি যা করব তারই ফলাফল আমাকে ভোগ করতে হবে। আমি যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় নিজেকে নিয়ে যাই, সাময়িকভাবে অনেক কিছু ঝলমলে কিছু দেখা যাবে, কারণ বিপরীত মতামতটাকে আমি ঠেকিয়ে দেব। আর গণতান্ত্রিক থাকলে, বিধি ব্যবস্থা, আইনের শাসন থাকলে সব কিছু উন্মুক্ত থাকে। সেই জায়গায় বিরোধিতা, বিতর্ক, নতুনত্ব এগুলো থাকার পরেও মানুষ অনেক কিছু জানতে পারে। তো যোগ বিয়োগটা যতদিন, এখন বেশি খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেবে, যেহেতু সামনে নির্বাচন, কার সঙ্গে গেলে কোন পার্টি ভালো করবে অথবা সিট কিছু বেশি পাবে। আর যারা একটু দুর্বল পার্টি তারা মনে করবে যে যারা ভালো অবস্থা আছে তাদের সঙ্গে গেলে তারা হয়তো কিছু সিট পাবে। সবারই তো কম বা বেশি ভোট আছে। সেই বিবেচনাতে অনেকেই অনেক ধরনের মেরুকরণ চিন্তাভাবনা অনেক কিছু করে সামনের দিকে যোগ বিয়োগ যেটা বললেন ওইভাবে করবে। তবে সব কিছু শেষটা হচ্ছে জনগণ। এই যোগ বিয়োগে তারা সন্তুষ্ট কিনা বা তারা কোনটাকে পছন্দ করছে সেটার উপরে ভিত্তি করে এই যোগ বিয়োগ কাজে আসতে পারে, আবার মাইনাসও হতে পারে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াত ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের নিজেদের লোক নিয়োগ করিয়েছে। নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে তা দেওয়ার পক্ষে ছিল, তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর থেকে তারা অসহযোগ শুরু করে। আসলেই কি তাই? কথাটা খুব দেরিতে উনি বলেছেন। কাড়াকাড়ি ব্যাপারটা যখন সরকার হয়েছিল তখন যদি বলতেন এবং এর প্রতিবাদে তিনি যদি পদত্যাগ করে যেতেন, কারণ এরা তো বিপ্লবী চরিত্রের, মানে একটা সরকারি উল্টাই দিচ্ছে, তো স্বৈরতন্ত্রের পতন ঘটাইছে, তো তাদেরকে মন্ত্রীর পদমর্যাদায় ছাত্র অবস্থায় ক্ষমতায় থাকতে হবে।
আবার কাড়াকাড়ি শব্দটা তারা উচ্চারণ করবে। রাজনীতি তো করে না, ছাত্র রাজনীতি করতে পারে। তো এই জায়গায়, এই অবস্থায়, এই চেয়ারে বসে মিস্টার তথ্যমন্ত্রীর এই কথাটা বলা ঠিক হয়নি। যদি মন্ত্রী হওয়ার পরেই মানিব্যাগে কত টাকা তার ছিল এটা দেখাতো, কারণ তাদের তো ব্যাংক ব্যালেন্স থাকার কথা না, ছাত্র। তাদের তো কোনো প্রপার্টি থাকার কথা না, ছাত্র। তো এই কাড়াকাড়ি শব্দ দিয়ে রাজনীতিবিদ, রাজনীতিকে উপহাস করা এবং ছোট করা আমার কাছে মনে হয়েছে তার আগে তার সচেতন ছিল যে এই 1 বছরে তিনি কত টাকা কামাইছেন। যদিও অস্ট্রেলিয়াতে তার ভাই টাকা রিসিভ করছে কত ডলার, এই কথাগুলো পত্রিকায় চলে আসছে। আমি তাকে বলবো যত তরুণী হোক, যে চেয়ারটা আছে সেখানে সংযতভাবে কথা বলাটা শ্রেয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। শরীফুজ্জামান শরীফ, একই বিষয়ে 2-4 লাইন মন্তব্য নিয়ে শেষ করব। রাজনীতি জনগণের জন্য, জনগণের হাতে রাজনীতিকে ফিরিয়ে দিতে হলে আপনাকে সমাজে একটা গণতন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে, এবং এটি যদি করতে হয়, জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক, এই মালিকানা নিশ্চিত করার মাধ্যমটা হচ্ছে নির্বাচন। আমরা আগের মতো যেন তেনভাবে একটা নির্বাচন চাই না বলেই নির্বাচনের প্রস্তুতির সাথে আমরা সংস্কার এবং বিচারের ইস্যুটাও সামনে এনেছি। আমরা চাই রাষ্ট্রকে পরিচালনা করবে এটা তার দেশের জনগণের হাতে ছেড়ে দেওয়া, এবং তার জন্য নির্বাচনের পথে ষড়যন্ত্র বলেন, বাধা বলেন, তৎপরতা বলেন, চক্রান্ত বলেন, সবগুলো উপেক্ষা করে নির্বাচনের দিকে দেশ যাবে। এবং সেই কাজে রাজনৈতিক দলগুলো যেমনি ভূমিকা পালন করবে, তবে নেতৃত্ব দিতে হবে সরকারকে। কারণ মানুষ এখনো মনে করে সরকারের মধ্যে একটু দোদুল্যমানতা আছে, একটা গ্রহণযোগ্য, অর্থবহ এবং গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার ক্ষেত্রে সরকারকে এই জায়গা থেকে মানুষের ভ্রান্ত ধারণাকে ভেঙে দেওয়া, মুছে ফেলার দায়িত্ব সরকারের। আমরা চাই বাংলাদেশ অচিরেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে। ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। শামসুজ্জামান দুদু, 2-4 লাইনে কি যুক্ত করবেন? গণতন্ত্র উত্তরণে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জগুলো কি দেখেন? সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সদিচ্ছা। কার সদিচ্ছা? সরকারের। যারা নির্বাচন কন্ট্যাক্ট করবেন, যারা সেতু হিসাবে কাজ করবেন, এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা এবং টোটাল বিষয়টি মাথায় নিতে হবে যে 15টি বছর এদেশে মানুষ ভোট দিতে পারে নাই। কাদের জন্য ভোট দিতে পারেনি তাদেরকে শর্ট আউট করা, কোনোভাবেই তাদেরকে এই ব্যবস্থায়, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থায় না রাখা, অর্থাৎ সামগ্রিক বিষয়টা সন্তুষ্টি অসন্তুষ্টির থেকেও বাস্তবতাটা মাথায় নিয়ে নেওয়া। যদি সেটি না পারা যায়, তাহলে যারা নির্বাচনটাকে গত সময় বিতর্কের মুখে ফেলেছে তারা তো বিভিন্নভাবে কিন্তু সরকারি পর্যায়ে আছে, সরকারের বাইরেও আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এইটা দেখা। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কারণ মানুষ যাতে আগের পরিস্থিতিতে না পড়ে, যে কোনো প্রতিদ্বন্দ্বিতা যেন স্বাভাবিক হয়, সৌন্দর্যমণ্ডিত হয় এবং সকল বিতর্কের ঊর্ধ্বে থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফুজ্জামান শরীফ আপনাকেও। দর্শক, শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।